অরণ্যের সৌন্দর্য বর্ষাকালে একেবারে পরিপাটি ফুটে ওঠে। তাই এই বর্ষাতেই অরণ্যের কাছ থেকে ডাক পেতে আমরা ছুটে গিয়েছিলাম বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের সীমান্তে অবস্থিত ঝিলিমিলিতে। ঝিলিমিলি নামটা শুনলেই কিন্তু মনটা একেবারে ঝলমল করে। গৌতমবাবুর আমন্ত্রণে এইবারে আমাদের গন্তব্য প্রায় 8.5 বিঘা জমির ওপর গড়ে ওঠা গ্রামীণ পর্যটন ও সমাজ উন্নয়ন সংস্থা নেচার ভিউ ইকোহার্ট। স্থানীয় মানুষজন দ্বারা পরিচালিত এই সংস্থার মূল উদ্দেশ্য হল ওই এলাকার আদিবাসী সম্প্রদায় মানুষজনদের জন্য কিছু করা। তাই আমন্ত্রণ পেতেই ছুটে গিয়েছিলাম আমরা নেচার ভিউ ইকোহার্টে। সকাল 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা বাস ধরে পৌঁছাই হাওড়া বাস স্ট্যান্ডে। হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে আমাদের ট্রেন। আমাদের ঝিলিমিলি যাওয়ার জন্য যেতে হবে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম যাওয়ার জন্য সকালে 2টি ট্রেন রয়েছে, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং হাওড়া টিটলাগড় বা হাওড়া কান্তাবঞ্জি ইস্পাত এক্সপ্রেস। ইস্পাত এক্সপ্রেসে করে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেকেন্ড সিটিংয়ে টিকিট করে নিয়েছিলাম। মাথা পিছু আমাদের ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল হাওড়া কান্তাবঞ্জি ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস নামেও চলে। 3 দিন চলে হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস এবং 4 দিন চলে হাওড়া কান্তাবঞ্জি ইস্পাত এক্সপ্রেস নামে। আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে পড়লাম এবং আমাদের নির্ধারিত সিটে গিয়ে বসে পড়লাম। সেই দিন ট্রেন 24 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল। 6টা 30-এর জায়গায় 6টা 54 মিনিটে হাওড়া থেকে রওনা দিয়েছিল কান্তাবঞ্জির উদ্দেশ্যে। আমাদের 154 কিলোমিটার যাত্রাপথে মাত্র 1টি স্টপেজ। খড়গপুরে এই ট্রেন দাঁড়াবে প্রথম, তারপরে যে স্টেশনে দাঁড়াবে সেটাই ঝাড়গ্রাম। হ্যাঁ, ঝিলিমিলি যাওয়ার জন্য আমাদেরকে নামতে হবে ঝাড়গ্রামে। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 30 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে আমরা পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন ঝাড়গ্রাম স্টেশন থেকে বাইরে বেরোবো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভারব্রিজ ধরে আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদেরকে বাইরে বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। আর ওই দিকেই বাইরে বেরিয়ে রয়েছে গাড়ি স্ট্যান্ড এবং একটুখানি পায়ে হেঁটে গেলেই পেয়ে যাবেন আপনারা বাস স্ট্যান্ড। সাধারণত ঝাড়গ্রামেতে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, টুরিস্ট স্পট কিন্তু বিশাল রয়েছে। আর গাড়ি আপনারা পেয়ে যাবেন স্টেশন থেকেই। সমস্ত গাড়ির ড্রাইভাররা আপনাদেরকে বলবে যে সাইট সিন করানোর জন্য। তবে আমরা তো গাড়ি আপাতত নেব না, বাইরে বেরিয়ে বাস ধরবো, কারণ আজকে আমাদের গন্তব্য ঝিলিমিলি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার, তার পাশ থেকে বেরিয়ে গেলেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। বাইরে বিভিন্ন ধরনের 4 হুইলার থেকে শুরু করে টোটো সমস্ত ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন। গতবার যখন এসেছিলাম আমরা এই দিক থেকে বাইরে বেরিয়েছিলাম, এখন এই দিকে কিন্তু কাজ চলছে প্ল্যাটফর্মের। আর এই রাস্তা সোজা চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড হাঁটা পথ, বেশিক্ষণ লাগলে হয়তো 3 থেকে 4 মিনিট। আর তাছাড়াও এই সামনাসামনি আপনারা টোটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার জন্য, বেলপাহাড়ি থেকে শুরু করে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা। তবে আমরা তো যাব বাস স্ট্যান্ড। চলুন। এই রাস্তাপথ তো সোজা বাস স্ট্যান্ডে চলে এসেছে এবং রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান। আপনারা ব্রেকফাস্টটা এখানে সেরে নিতে পারেন। বিভিন্ন ভ্যারাইটিসের দোকান রয়েছে। আর সোজা গিয়েই হচ্ছে এই সিগন্যালের কাছে একদম বাস স্ট্যান্ড। কোনো টোটো করতে হবে না, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। স্টেশন থেকে আমরা সোজা পথে এসে একদম সিগন্যালটা পার করে আমরা এই পারে চলে এলাম, কারণ এই দিক থেকেই আমরা বাস পাবো ঝিলিমিলি যাওয়ার জন্য। আর এই দিক থেকেই আপনারা যারা বেলপাহাড়ি ঘুরতে যাবেন, বেলপাহাড়ির বাসও পেয়ে যাবেন। বেলপাহাড়ির গাড়ি কিন্তু 2 মিনিট ছাড়াই একেবারে ঠাসা। আর আমরা যে যাব ঝিলিমিলি, ঝিলিমিলির বাস খুব কম রয়েছে এখান থেকে, তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। চলুন ওয়েট করি, তারপরে ঝিলিমিলির বাস এলে উঠে পড়বো। বান্দোয়ান যাওয়ার বাসে আমরা উঠে পড়লাম। আমরা নামবো বাঁশপাহাড়ি। বাঁশপাহাড়িতে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি দাঁড়িয়েছিল সাইট সিন করার জন্য। আমরা একটা সরকারি বাস পেয়ে গেলাম, সেই বাসে উঠে সিটও পেয়ে গেলাম, যার ভাড়া মাত্র 80 টাকা করে। আমাদেরকে 62 কিলোমিটার পথ নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাঁশপাহাড়িতে। জানালার পাশের সিটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে এই 62 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম সেটা বুঝতেও পারলাম না। আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো। আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল সত্যি উপভোগ করার মতো। সাইট সিনের জন্য
জন্য আগে থেকে বুক করে রাখা গাড়ি করে আমরা প্রথমে রওনা দিই নেচার ভিউ ইকো হাটে, কারণ সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, তারপরে সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাঁশপাহাড়ি থেকে মিনিট 10 মধ্যে আমরা চলে যাই নেচার ভিউ ইকো হাটে এবং সেখানে যেতেই আমাদের স্বাগত জানালো এই মহাশয়েরা। ইকো হাটে প্রবেশ করতেই এই যে মহাশয়গুলোকে দেখছেন, এরা আমাদেরকে স্বাগত জানালো। 8.5 বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই ইকো হাট। ঠিক এই পথে আমরা প্রবেশ করলাম এবং এই দিকে রয়েছে আমাদের জন্য বরাদ্দ কটেজ, সেটা তো আপনাদেরকে পরে দেখাবো। এই দিকে রয়েছে কিন্তু রেস্ট করার জায়গা, দেখুন এখানেই এসে আমরা একটুখানি বসে রেস্ট করে নেব প্রথমে। আর তার ঠিক পাশেই রয়েছে ক্যাম্পের নিজস্ব যে পুকুর, সেটি এই যে পুকুরে হাঁস চড়ছে, এখানে একটু বসে রেস্ট করব, জল দেওয়া রয়েছে। ইকোহাটে প্রবেশ করতেই আমাদেরকে ওনাদের মতো করে সম্বর্ধনা জানিয়ে স্বাগত জানানো হলো। স্বাগত জানানোর পরেই হাজির হয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, লেবুর শরবত। শুধু জল নয়, জলের সাথে এসে গেছে বোঁদে, তার সাথে ঝুড়ি ভাজা। এটাই এখানকার ট্রাইবালদের একটা ট্রেডিশন বলা যায়। এই ইকোহাটে আমাদের জন্য কোন রুমটা বরাদ্দ হয়েছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে তো সম্পূর্ণ এই ইকোহাটটা ঘুরিয়ে দেখাবো এবং অবশ্যই ঝিলিমিলির আমরা সাইট সিন করতে বেরোবো। চলুন, আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে এই মাঠ কটেজে। পরপর 3টি কটেজ রয়েছে এবং 3টির নাম কিন্তু আলাদা আলাদা। দেখুন, এই দিকে রয়েছে পথের পাঁচালী, মাঝখানে ঠিক রয়েছে অরণ্যের দিনরাত্রি এবং তারপরে রয়েছে কিন্তু শাখা প্রশাখা। আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে অরণ্যের দিনরাত্রি। চলুন তাহলে ভিতরের রুমটার পরিবেশ আপনাদেরকে দেখাই। এই প্রবেশ করতেই দেখতে পাবেন একটা কিং সাইজ বেড, যেখানে আমরা 3 জন রয়েছি, আরামে শেয়ার করে থাকতে পারবো। পরিবেশটা কিছুটা এই ধরনের, রয়েছে একটি ফ্যান, বিভিন্ন ধরনের চিত্র রয়েছে দেওয়ালে, রয়েছে একটা আয়না, 2টো চেয়ার দেওয়া রয়েছে, ওখানে একটা ওয়েস্টবিন রয়েছে, একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য এবং রয়েছে ওয়েলকাম কিট, জলের বোতল থাকবে 2টো, গ্লাস রয়েছে, রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, তাছাড়াও রয়েছে এখানে দেখুন সাবান রয়েছে, টুথপেস্ট রয়েছে, টুথব্রাশ রয়েছে, তেল রয়েছে, শ্যাম্পু রয়েছে, তাছাড়া চায়ের বিভিন্ন সরঞ্জাম রয়েছে, একটা বিস্কুট রয়েছে এবং 2টো কিন্তু লজেন্স দেওয়া রয়েছে। প্রত্যেকটা রুমেই কিন্তু এইগুলো আপনারা পেয়ে যাবেন। তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটের পরিবেশটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, ওখানে ফ্যান রয়েছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, শাওয়ার, গিজার রয়েছে শীতকালে এলে এবং অবশ্যই তার সাথে রয়েছে বেসিন এবং আয়না। বেশ পরিষ্কার, একদম ঝকঝকে। নেচার ভিউ ইকোহাটে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় বেলা 12টা বেজে 20 মিনিট হয়ে গেছিলো। আমরা তড়িঘড়ি ঢুকে এনাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে জাস্ট, যেহেতু আমরা গাড়ি বুকিং করে রেখেছি, আমরা রওনা দিচ্ছি এখন সাইট সিনের উদ্দেশ্যে। মোটামুটি 2-3 ঘন্টা ঘুরবো, তারপরে এসে লাঞ্চ করব। চলুন আর দেরি করব না, যে ঝিলিমিলির সাইট সিন রয়েছে লোকাল, সেগুলো আমরা ঘুরে দেখি। চলুন, রওনা দিচ্ছি লোকাল সাইট সিনের উদ্দেশ্যে এবং ওয়েদার কিন্তু বেশ মনোরম হয়ে গেছে, যখন তখন বৃষ্টিও আসতে পারে। এই রয়েছে আমাদের গাড়ি আসছে, চলুন রওনা দেওয়া যাক। নেচার ভিউ ইকোহাটের লোকাল সাইট সিন হিসাবে ছেঁদা পাথর, তালবেড়িয়া ড্যাম, 12 মাইল জঙ্গল, সুতান ফরেস্ট, কুইলাপাল ফরেস্ট বাংলো এবং কুইলাপাল যমুনা ব্রিজ, এই সমস্ত কিছু দেখে নেওয়া যায়। তবে আমাদের যতটা সময় হবে সেই সময়ের মধ্যে যা যা দেখতে পাবো আমরা দেখব। আমাদের প্রথম গন্তব্য ছেঁদা পাথর, যেটা নেচার ভিউ ইকোহাট থেকে দূরত্ব 10 কিলোমিটার। আমরা পৌঁছে যাই বৃষ্টি মাথায় নিয়ে ছেঁদা পাথরে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের সীমান্তের ছেঁদা পাথর জঙ্গলের এই গুহাটি লোকের কাছে ক্ষুদিরাম গুহা নামেই পরিচিত। বেশ কয়েক বছর হলো গুহার মুখটি বন্ধ রয়েছে মাওবাদী গতিবিধি রুখতে, কিন্তু ইতিহাস বলছে এই গুহাতে বসেই বোমা বানানো, অস্ত্র প্রশিক্ষণ সহ কিংসপোর্ট হত্যার প্ল্যানও করা হয়েছিল এই গুহায় বসে। সরকার দ্বারা এই গুহাটি এখন সংস্করণের কাজ করে একটা উদ্যান মতো করে দেওয়া রয়েছে। অবশ্যই এই গুহার কিছু মাহাত্ম্য তো রয়েইছে।
সুন্দর এই বর্ষাতে আমরা ঘুরে বেড়াচ্ছি ঝিলিমিলির বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো। আমরা তো প্রথমে ছ্যান্দা পাথর গেলাম, সেখানে বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে দেখালাম। তারপরে অপরূপ রাস্তা শালবনের মাঝখান দিয়ে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে, যেহেতু বর্ষা কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ, আমরা চলে এলাম তালবেড়িয়া ড্যামে। আর এই বর্ষায় তালবেড়িয়া ড্যামের জল একেবারে ভরপুর এবং অপরূপ সুন্দর লাগছে। এই দেখুন, এই হচ্ছে সামনে গাড়ি পার্কিং এবং এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। এখানে আপনারা বোটিংও করতে পারেন, বোটিংয়ের চার্জেসটা আমি লিখে দিলাম। দেখুন, চলুন পাখির চোখে আপনাদেরকে এই ড্যামটা দেখানোর চেষ্টা করি। গতবার যখন কাঁকড়াঝোড়ে এসেছিলাম, বেলপাহাড়ির সমস্ত সাইট সিন করেছিলাম, তখন এই তালবেড়িয়া ড্যামে এসেছিলাম। তখন কিন্তু বেশ শুকনো ছিল, জল কম ছিল। ওই দিকটা করে আমরা গিয়েছিলাম, ঠিক ওই দিকে ডাঙা মতো ছিল। এখন যেহেতু বর্ষাকাল, একেবারে জলে ভরপুর। আর উপর থেকে কেমন লাগলো বলুন। তালবেড়িয়া ড্যাম হয়ে আমরা এখন চলেছি সুতান ফরেস্টের দিকে। আর তার আগেই পড়লো 12 মাইল ফরেস্ট। আর এইখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে আমাদের দাদা দাঁড় করালো গাড়ি নিয়ে। একটু ওয়াচ টাওয়ারে উঠে দেখি, চলুন। আমরা যে দাদার গাড়ি করে ঘুরছি, দাদা কিন্তু গাইড করে বেশ ভালোভাবে আমাদেরকে ঘোরাচ্ছে এবং সব জায়গায় বেশ ভালো মতো কিন্তু সময় দিচ্ছে আমাদেরকে ঘুরে দেখার জন্য এবং বলে বুঝিয়েও দিচ্ছে। আমি অবশ্যই দাদার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এলে দাদার সাথে ঘুরতে পারেন, অবশ্যই রেকমেন্ড করব। বর্ষাকালে বিভিন্ন জায়গার কিন্তু মরা নদীগুলো একদম জীবন ফিরে পায়। সেই রকমই ধরনের এটা একটা ছোট্টখাট্ট ওয়াটারফলস বলা যেতে পারে। আজকের সাইট সিরিংয়ের একেবারে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। 12 মাইল ফরেস্টেরই অন্তর্গত সুতান ফরেস্ট এরিয়ায় আমরা একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে এলাম। রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর ছিল। আর চলে এলাম এখন আমরা সুতান ইকো পার্কে। এই রয়েছে এইখানের পরিবেশ কিছুটা, একেবারে ফাঁকা নিরিবিলি অবিট চত্বর একেবারে। এখন আমি যেখানে রয়েছি সুতানের ঠিক এইখানে 2004 সালে একটি বিএসএফ ক্যাম্প ছিল, যেটি মাওবাদীদের দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন ডিউটিরত বেশ কয়েকজন জওয়ান শহীদও হয়েছিল। সেই থেকে এইখানে আর ক্যাম্প তৈরি হয়নি। বর্তমানে এখানে একটি ট্যুরিস্ট প্লেস করে রাখা রয়েছে, যেখানে সবাই গিয়ে ঘোরাঘুরি করতে পারে। তবে এই সুতান যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ। তাছাড়া এইখানে গিয়ে এক্সট্রা করে আর কিছু দেখার নেই। এই সমস্ত জায়গাগুলি ঘোরাঘুরি করে আমরা চলে আসি আবার নেচার ভিউ ইকো হাটে। বিকেল 5টা নাগাদ আমরা ইকো হাটে এসে একটুখানি ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চের উদ্দেশ্যে। যদিও একটু লেট লাঞ্চ, তবে লাঞ্চে ছিল বেশ অনেক কিছুই। ভাত, ডাল, বেগুন ভাজা, একটা সবজি, তার সাথে ডিম এবং লোকাল ওখানের গাছের আমের চাটনি, তার সাথে রসগোল্লা এবং ছিল সালাড। এই সব দিয়ে লাঞ্চ সেরে আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য চলে যাই রুমে। তারপরে ঘুম থেকে উঠে দেখি সন্ধেবেলায় সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে এই নেচার ভিউ ইকো হাট। এই সমস্ত এলাকায় গিয়ে শাল পাতা দিয়ে পোড়ানো চিকেন খাবো না, সেটা কি হয়? আমরা সকালেই অর্ডার দিয়ে দিয়েছিলাম শাল পাতা দিয়ে পোড়ানো চিকেন। আমাদেরকে দাদারা হয়ে যেতেই 7:30 নাগাদ ডেকে দিল। শাল পাতা দিয়ে পোড়ানো চিকেনটাকে যখন খুলছিল, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। সত্যি আপনারাও দেখুন, লোভ লেগে যাবে। আর খেতেও হয়েছিল কিন্তু সেই লেভেলের। ডিনারে ভাত এবং রুটি দুটোরই অপশান ছিল। আমরা রুটি বলেছিলাম এবং তার সাথে ছিল দেশি চিকেন কষা। গুড মর্নিং। ঝিলিমিলির নেচার ভিউ ইকো হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু হলো একেবারে শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর পরিবেশের মাঝখানে। ঘুম ভাঙলো পাখির ডাকে।
হ্যাঁ, কালকে এই নেচার ভিউ ইকোহাটে ঢুকে আমরা যেই রুমে ছিলাম সেই রুম তো আপনাদেরকে দেখিয়েছি এবং ঝিলিমিলির যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলোও করে দেখিয়েছি। আজকে সকালবেলায় এই ক্যাম্পটা চারিপাশে ঘুরে দেখাবো এবং এনাদের কি কি কটেজের ব্যবস্থা রয়েছে সেগুলোও দেখাবো। চলুন। আমরা যেই কটেজে রয়েছি সেই কটেজ তো আপনাদেরকে দেখালাম। এই দিকে যে 4টে এসি কটেজ রয়েছে তার মধ্যে একটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা রুমের মতো এই দিকের রুমগুলোরও নামকরণ করে রাখা রয়েছে। দেখুন, এই রয়েছে হীরক রাজার দেশ এবং এটি রয়েছে সোনার কেল্লা, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এটাও দেখিয়ে দিই, নায়ক। প্রত্যেকটা রুমের আলাদা করে নামকরণ করে রাখা রয়েছে, যেটা একটা ইউনিক কনসেপ্ট এবং এর পিছনে অনেক কাহিনীও আছে। চলুন সোনার কেল্লা রুমটার ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই কী ধরনের রয়েছে। এই রয়েছে রুমে প্রবেশ করতে দুটো কিং সাইজ বেড, একেবারে নতুন, যেহেতু এই ইকো হাট, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ রং করা। দেখুন এসি রয়েছে, এদিকে আয়না রয়েছে, একটা কাভার্ড রয়েছে, জানলা তো রয়েছে অবশ্যই, উপরে ফ্যানও রয়েছে। তাছাড়া প্রত্যেক রুমের মতো এই রুমে রয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো জলের বোতল, আর এই কিটের মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথব্রাশ, তেল, শ্যাম্পু, সাবান। এর ভিতরে রয়েছে বিস্কুট, চায়ের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রফি। ভিতরে রয়েছে একটা ওয়েস্ট বিন এবং তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেটের পরিবেশ, ওয়েস্টার্ন পট। দেখুন ফ্যান রয়েছে, এদিকে গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। দেখুন এসি কটেজের ঠিক এই পাশে রয়েছে একটা ট্রি হাউস, যেটা এখনও সম্পূর্ণভাবে রেডি নেই, যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এই দিকে দুটো মাঠ কটেজ রয়েছে, মাঠ কটেজের মধ্যে একটা রুম আপনাদেরকে দেখাবো কী ধরনের পরিবেশ রয়েছে। চলুন তাহলে চলুন, এই দিকে যে পরপর দুটি মাঠ কটেজ রয়েছে তার একটা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি কোনো জয়েন্ট ফ্যামিলি আসেন, একসাথে পাশাপাশি দুটো রুম নিয়ে থাকতে পারবেন, বেশ ভালো জিনিস। এবং বাইরে সুন্দরভাবে গার্ডেনিং করে রাখা রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। আর পাশাপাশি যে দুটো কটেজ রয়েছে তাদেরও নামকরণ করে রাখা রয়েছে। দেখুন প্রথমটি রয়েছে আগন্তুক, যেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং পাশেরটি রয়েছে পরশ পাথর। চলুন আগন্তুক রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে রুমের পরিবেশ, কিং সাইজ বেড, তিনজন আরাম করে শেয়ারে থাকতে পারবেন। সমস্ত রুমের আসবাবপত্র প্রায় একই, চেয়ার রয়েছে, আয়না রয়েছে, ওদিকে বিভিন্ন কিটগুলো দেওয়া রয়েছে, একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, দুটো বড় বড় জানালা রয়েছে এবং রুমে বিভিন্ন ধরনের ফটো ফ্রেমগুলো পেয়ে যাবেন রুমের নাম অনুযায়ী। তাছাড়াও রয়েছে অবশ্যই অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট এবং টয়লেটের পরিবেশগুলো একেবারে সেম, সাজানো গোছানো একেবারে প্রায় সেম। এই নেচার ভিউ ইকো হাট যেহেতু অনেকটা জমি, প্রায় 8.5 বিঘা জমির ওপর তৈরি হয়েছে, সেহেতু বেশ কিন্তু বড় এবং যেহেতু নবনির্মিত, একেবারে চারিদিকে সাজানো গোছানোর কাজ চলছে। আপনারা যারা আরও 1-2 মাস পরে আসবেন কিন্তু এবং পুজোর সময় আসবেন, আরও কিন্তু সাজানোভাবে দেখতে পাবেন এই ইকো হাটকে। নেচার ভিউ ইকো হাটের এই যে আড্ডাখানা, এইখানে সকাল হোক বা সন্ধে আপনাদের বসে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে বেশ খানিকটা সময় অতিবাহিত হবে এবং বেশ সুন্দর জায়গা। পাশেই রয়েছে একটি পুকুর যেখানে হাঁস চড়ছে, এগুলো দেখতে তো সত্যিই এক অসাধারণ লাগছে। গৌতমবাবুর আমন্ত্রণে এই ঝিলিমিলির নেচার ভিউ ইকো হাটে এসে আমরা সত্যিই বেশ আনন্দিত। এনাদের যে ব্যবস্থাপনা এবং আচার ব্যবহার সত্যিই খুবই ভালো। আপনারা যারা আসতে চান এখানে, সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। যদি আপনারা মাঠ কটেজে থাকেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 2,500 টাকা প্রত্যেক রুমের, এবং যদি আপনারা এসি কটেজে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 3,000 টাকা প্রত্যেক রুমের, এবং খাওয়া দাওয়া পড়বে কিন্তু মাথা পিছু 600 টাকা করে, যার মধ্যে থাকবে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। ঘড়িতে সময় সকাল 10টা আর আমরা এই নেচার ভিউ ইকো হাট থেকে চেক আউট করলাম। এখানেই একটা টোটো বলে দিয়েছিলাম,
টোটো এসে গেছে, আমরা যাব বাস স্ট্যান্ডে। এখান থেকে চাকাডোবা বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বেলপাহাড়ির বাস পেয়ে যাব, ঝাড়গ্রামের বাস পেয়ে যাব। তাছাড়া ঝিলিমিলি গেলেও বাস পাবো, তবে ঝিলিমিলি যাওয়ার থেকে চাকাডোবাটা যাওয়া বেটার। টোটো করে বাস স্ট্যান্ড যেতে আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 50 টাকা করে। বাস স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই আমরা বাস পেয়ে গেছিলাম ঝাড়গ্রামের। আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও আজকের ঝিলিমিলি নিয়ে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ডেসক্রিপশান চেক করে নিন, সমস্ত তথ্য সেখানেই দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।